অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে এই যে 4-5 মাস অথবা 4-5 বছরের যে দুটি টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করেছেন, এর সঙ্গে আগামীতে যে সরকার গঠিত হতে যাচ্ছে, যদি নির্বাচনটি হয় 12 ফেব্রুয়ারি আমাদের দেশে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার আহ হয়তো ক্ষণস্থায়ী হতে পারে, স্বল্পস্থায়ী হতে পারে। সেই শর্ট টার্মের জায়গা থেকে ভারতের অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, অথবা ভারত চাইছে কিনা কোনো মধ্যবর্তী নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক না কেন, এমন কোনো ধারণা করা কি ঠিক হবে? না, ভারত যেটা চায় যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হোক, এবং সেটা যত দ্রুত হয়। কিন্তু এখন দেখুন, ভারতের তরফ থেকেও যদি দেখেন, আপনি যদি বলেন কূটনৈতিক শিষ্টাচার, সেই হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। অন্যভাবে উপদেষ্টাদের সঙ্গে, দুজন উপদেষ্টার সঙ্গে, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আপনার আরেকজন উপদেষ্টা, তার সঙ্গে আইন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর কি। তো এছাড়া তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎকার চাননি। ফলে স্পষ্ট ভাষায় কিন্তু এটা ভারতের থেকে একটা বার্তা যে ভারত চায় একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, সেটা তারপরে বাংলাদেশের মানুষ যাকে চাইবে। দুই, এর পরেও দেখেছেন আপনি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং যেটা আমি শুনেছি যে ভারত আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে যে উৎসব হয়ে থাকে, সেই উৎসবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এখনো দেখিনি যে প্রণয় বর্মা বা হাই কমিশনার জামায়াতের সঙ্গে দেখা করছেন, কিংবা উপদেষ্টাদের কারোর সঙ্গে দেখা করেছেন কি করেননি এখন আমি জানি না। সেটা হয়তো আনুষ্ঠানিক নিমন্ত্রণ হয়তো করতেও পারেন, কিন্তু তারেক রহমান কাছে বিএনপি চেয়ারম্যান হওয়ার পর তার সঙ্গে গিয়ে দেখা করা, এটা ভারতের দিক থেকে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক বার্তা। আপনি যদি বলেন তো নিশ্চিত রাজনৈতিক বার্তা আছে। আমরা তো এটাও শুনেছি রয়টার্সের খবর অনুযায়ী যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন, এবং সেটি গোপন রাখার কথা বলা হয়েছিল। সেই কূটনৈতিক দুইজন গোপন রাখতে বলুক, অথবা জামাতের আমির গোপন রাখুন, যেভাবে হোক বিষয়টা গোপন থেকেছিল। এই যে গোপনে বৈঠক জামাতের আমিরের সঙ্গে ভারতের বিশেষ কোন প্রতিনিধির, এটি কি মনে করে? দেখুন, এটা তো জামায়াতের পক্ষ থেকে দেখবেন, জামায়াতের আমির যখন সময়টা দেখবেন কখন তিনি এটা বলছেন, তিনি রয়টার্সকে ডেকে বলছেন, অবশ্যই একটা ক্রেডিবল সংবাদ সংস্থা, তাকে ডেকে এবং তাকে যিনি সাক্ষাৎকার দিচ্ছেন দিয়ে এই কথাটা বলতে চাইছেন যখন মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা কোনো রাজনৈতিক যোগসূত্র তৈরি হচ্ছে। ফলে তিনি বোঝাতে চাইছেন বা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে একটা বার্তাও দিতে চাইছেন যে ভারতের সঙ্গে আমারও যোগাযোগ আছে, শুধু একা বিএনপি নয়, আমিও আছি আর কি, আমার সঙ্গেও যোগাযোগ আছে বা আমাদের সঙ্গেও যোগাযোগ আছে। যে কূটনীতিবিদের কথা বলা হচ্ছে, আমার মনে হয় না খুব বড় ধরনের কোনো কূটনীতিবিদ দেখা করেছে তার সঙ্গে। তিনি যখন অসুস্থ ছিলেন, শারীরিক কুশলতা জানার জন্য হয়তো অধস্তন দুজন কূটনীতিবিদ যারা মিশনে হয়তো আছেন, জানি না, তারা ভারতের এখন গোয়েন্দা সংস্থারও লোক থাকেন মিশনে, তা সেই গোয়েন্দা সংস্থার লোকের সঙ্গে দেখা করেছেন কিলাম যাই না। তবে এখন কে তার নাম জানা যায়নি। তার উচিত ছিল যে তিনি যখন এই কথাটুকু বলে দিলেন, আর গোপন কি থাকলো, গোপন তো কিছু থাকলো না। তিনি বলাতেই সবাই জানতে পারলো যে ভারতের দুইজন গোয়েন্দাও দেখা করেছেন, গোয়েন্দা নয় সরি কূটনীতিবিদ, আমি জানি গোয়েন্দা, তো গোয়েন্দারা দেখা করেছেন। তো তারা গিয়ে দেখা করে তার শারীরিক কুশল খবর নিয়েছে, সত্যি তিনি কতটা সিরিয়াস ইত্যাদি। এখন আমার মনে হয় তার আরো স্পষ্ট করে তারই বলে দেওয়া উচিত, কারণ ভারতের থেকে তো কোনো ঘোষণা করা হচ্ছে না, ভারত থেকে সরকারি ভাবে কেউ স্বীকার করছেন না যে কেউ কূটনীতিবিদকে দেখা করতে বলা হয়েছিল বা দেখা হয়েছিল। এখন ওখানে যারা অনেকে পোস্টেড আছেন তারা নানা কারণে একটা রিচ আউট করেন, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, যেটা তাদের কাজ আর কি, যেটা তাদের দায়িত্ব, সরকারি দায়িত্ব সেটা। আর সরকারকে না জানিয়ে তারা কিছু করবেন না। ফলে বেশ বেশ আর অন্য সরকারকে না জানিয়ে কিছু করলে তো তাদের পক্ষে ওখানে সরকারি চাকরি করাই মুশকিল।
আমার মনে হয় তিনি ওই সময়টাতে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে, এবং এটাই ঘটনা যে জামায়াত চাইছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা বলতে চাইছেন যে এই জামায়াত আগের জামায়াত নয়, এই জামায়াত এখন দাড়ি বাধ্যতামূলক নয়, এই জামাতের পোশাক আশাকে নিয়ে সেই ধরনের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। যদি দুর্ভাগ্যজনক ভাবে তাদের নমিনেশনের মনোনয়নের তালিকায় কোনো নারী প্রার্থী নেই, এটা তো ঘটনা। ফলে তাদের যে একটা নারী, এবং যে কারণে এনসিপি থেকে যারা নারী আন্দোলনকারীরা ছিলেন তারা একে একে পদত্যাগ করলেন, এবং তারা কেউ আর এনসিপি তে থাকলেন না, এই কারণেই যে জামায়াতের সঙ্গে রিলেশনটা মেনে নিচ্ছে না আর কি। মানে আমার মনে হচ্ছে এইটুকুই আর কি, তার বেশি কিছু এদের মধ্যে, কারণ ভারতের তরফ থেকে জামায়াত সম্পর্কে কোনো সদর্থক মনোভাব কিছু এখনো দেখানো হয়নি বা দেখানো হচ্ছে না। ভারত চায় রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলই, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য রাজনৈতিক দলের সমষ্টি, তারাই ক্ষমতায় আসুন, ক্ষমতায় থাকুন, তাদের সঙ্গে ডিল করাটা সুবিধা। সেটা খুব স্বাভাবিক, কিন্তু দিন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে নানান ধরনের গুজবও হতে পারে, নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে এখন অনেকেই এই আশঙ্কায় আছেন যে যেভাবে হোক জামাত নেতৃত্বাধীন জোট অথবা জামাত ইসলামী বাংলাদেশের পাওয়ারে আসছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি যদি বললেন তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ধরে নিতে পারি, তারপরেও যদি একটু ছোট করে বিশ্লেষণ করতেন যে ভারতের ভূমিকাটা কি হবে বা কি হতে পারে, অথবা ভারত ধরে নিয়েছে কিনা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, কোনটা আসলে? না, এখন স্বাভাবিকভাবেই যেটা ওখানে একটা ধারণা যে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তারা মানে আওয়ামী লীগের পরে, ফলে তাদেরই ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। এটা তো কোনো, জয়শঙ্কর ফিরে যাওয়ার পর একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটাকে আমি বুঝছি আমার কমন সেন্স দিয়ে, মানে কূটনীতির ভাষা নয়, তিনি বলেছেন কমন সেন্স। তো কমন সেন্সে মনে হয়েছে হয়তো যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি আর কি। আমি বিএনপি ক্ষমতা তারেক রহমান, আর যদি আসে তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন আপনি যে প্রশ্ন করলেন যদি জামায়াত, একটা ঘটনা আগে তো মানে আমি বলে রাখি, সেটা হচ্ছে এটা ঘটনা যে বাংলাদেশের 80% মানুষ বুদ্ধিজীবী, অনেকেই বিশ্বাস করেন না যে নির্বাচনটা হচ্ছে, এটা ঘটনা। কিন্তু খালি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন হচ্ছেই, এবং নির্বাচন না হলেও কিন্তু এই সরকার একটা ব্যাপারে খুব দৃঢ়চেতা মনোভাব নিয়ে চলছেন, এবং দেখাও যাচ্ছে, এটা হচ্ছে গণভোট। ভোট হোক বা না হোক, গণভোটটা হতেই হবে। গণভোটের জন্য তার যেভাবে রাজনৈতিক দলের মতো ক্যাম্পেইন শুরু হয়েছে, এমনকি যেভাবে বাংলাদেশে গানের মাধ্যমে বহু আন্দোলন তৈরি হয়েছে, বহু আন্দোলন গানের পপুলার করা হয়েছে, বহু গানকে, সেই রকম ভাবে গণভোটের পক্ষে দেখুন এখন একটা গণভোটের পক্ষে গান প্রচার চলছে আর কি। ফলে ইউনিট সরকারের উপদেষ্টারা গণভোটের পক্ষে রাজনৈতিক দলের মতো প্রচারে নেমেছে। এটা আমি দেখলাম একটা সম্পাদকীয়তে, সে নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করা হয়েছে আজকে, এভাবে এটা পারেন কিনা। কিন্তু ঘটনা হচ্ছে, ফলে একটা জটিলতা আছেই, জটিলতা নিয়ে সংশয় আছে, এটা ঘটনা। এরপরেও আমি বলবো যদি হয়, আপনি বললেন যদি জামায়াত ক্ষমতায় আসে, আফগানিস্তানে তো তালিবানরা ক্ষমতায় আছে, নির্বাচিত তো নয়, ক্ষমতায় আছে, জোর করে একটা সরকার উৎখাত করে ক্ষমতায় আছে। ভারত দীর্ঘকাল অপেক্ষা করেছে, অপেক্ষা করার পর সেই তালিবানের মন্ত্রীদের এখন লাল কার্পেট অভ্যর্থনা জানানো হচ্ছে ভারতে, তারা আসছেন। এমনকি তাদের যে মুসলিমদের যেটা সবচেয়ে বড় মানে শিক্ষার স্থান যে দেওবন্দ, সেখানে পর্যন্ত তাদের মন্ত্রীকে যেতে দেওয়া হয়েছে। ফলে তাদের সেই সুযোগ সুবিধা, কারণ দেওবন্দের সঙ্গে আফগানিস্তানের একটা ভালো সম্পর্ক পূর্ণ ছিল। এমনকি আফগানিস্তানের তারপরের অন্য মন্ত্রীরা বাণিজ্য যারা রয়েছেন মন্ত্রী হিসেবে কাজ করছেন, এই প্রথম এতদিন বাদে ভারতের আফগানিস্তান মিশনে একজন কূটনীতিবিদ অ্যাপয়েন্টেড হয়েছে, মানে চার্জ দ্য মিশন অ্যাফেয়ার্স টাইপের, ঠিক ফুল ফ্লেজেড অ্যাম্বাসেডর নয়, তার নিচে যেটা। এই মধ্যে পাকিস্তানের দূতাবাসেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে, আফগানিস্তানেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন। আপনি যেটা বললেন, আমি এটাও আমাদের কাছে এরকম একটা আছে আর কি, সংবাদ নেই কেন, যেভাবে সমস্ত ইউনিভার্সিটিতে জামায়াতের ছাত্র সংগঠন জয়লাভ করেছে, যারা আন্দোলন করলেন তারা কেউ জয়লাভ করলেন না,
করলেন শিবির, এবং ফলে একটা স্বাভাবিকভাবে শিবিরের প্রভাব প্রশাসনে অনেক বেড়েছে, এটাও আমরা শুনেছি। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জামায়াতপন্থী বহু মানুষ তারা সেখানে যুক্ত হয়েছেন বা চাকরি পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন। একটা ক্রুশিয়াল ভূমিকা তারা পালন করতে পারেন নির্বাচনের সময়। ফলে মানে সত্যি মানে আমি এরকম কোনো ফোরকাস্টও করতে চাইছি না যে বিএনপি জিতছেই, ফোরকাস্টও করছি না যে জামায়াত জিতবেই, কিন্তু এটা আপাতভাবে সব দেখে মনে হয় যদি আওয়ামী লীগ ছাড়াও একটা নির্বাচন হয়, কোনো একদল হয়তো সরকার নাও করতে পারে, আর এরকম একটা ধারণা আছে। আমি ভুল মানে ঠিক, আমি কোনো জরিপের কথা বলছি না, কিন্তু আমার ধারণা থেকে বলছি।